মা ছাড়া আমি একেবারেই অচল। মায়ের তাৎপর্য যে কতটা সেটা প্রত্যেকটা মেয়ে একটু বেশিই বোঝে, আর সবথেকে বেশি উপলব্ধি করতে পারে সে যখন নিজে মা হয়, যে মা ঠিক কী হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি দীপা। ডেলি ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে সময় হচ্ছে প্রায় 9:30। এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে। গতকালের রাতটা গেছে পুরো নির্ঘুম একটা রাত। বেটু বিকালবেলা ঘুমিয়ে পড়েছিল কালকে। তারপরে সে যখন ঘুম থেকে উঠেছে তখন ঘড়িতে সময় রাত 11:30। সেই সবে আমরা রাতের ডিনার সেরে শুতে গেছি। এবার ও যেহেতু উঠে পড়েছে, ওর সাথে তো খেলতেই হবে। আমি আর ওর বাবা প্রায় পুরো রাতটাই ওর সাথে খেলেছি। যখন সে ঘুমিয়েছে তখন ঘড়িতে সময় প্রায় 4:30। এরপর ওকে ঘুম পাড়িয়ে যখন আমরা একটুখানি রেস্ট নেব বলে শুয়েছি, চোখটা এমনই লেগে গেছে যে একদম চোখটা খুলে দেখি ঘড়িতে বাজে সকালবেলা 8:45। ব্যাস, তারপর আর কি ধরপড় করে উঠে পড়েছি। ওর বাবা এখনও ঘুমোচ্ছে, তবে আমার তো আর শুয়ে থাকলে চলে না। এত লেট করে উঠেছি, চোখটা খুলেই না প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। এখন আবার ওর বাবার ডিউটির টাইমটা দুপুর 2টো থেকে করে দিয়েছে। ও প্রায় 12টার মধ্যে খেয়ে দিয়ে বেরোয়। তাই সব মিলিয়ে চিন্তা তো একটা মাথার মধ্যে থেকেই যায়। তবে কি জানো তো, আমার মতো যারা মায়ের কাছে থাকো বা যাদের সাথে মা রয়েছে, তাদের মতো হ্যাপি পারসন পৃথিবীতে কেউ হতেই পারে না। আমার মা যেরকম, সকালে ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বেরালাম তখন দেখেই বলল, কী রে, আর একটু তো ঘুমাতে পারতিস, এক্ষুনি উঠে গেলি যে, সারা রাত তো ঘুম হয়নি। এই কথাটাতেই না একটা মেয়ের অর্ধেকের বেশি ক্লান্তি কিন্তু চলে যায়। বাইরে বেরিয়ে দেখি সকালের বাসি কাজ থেকে শুরু করে বেটুর জামা কাপড় ধোয়া, সকালের ব্রেকফাস্ট বানানো, তার সাথে দুপুরে রান্নার জন্য সবজি কাটা, সব রেডি। এরপর শুধু দুপুরে রান্নাটুকু করলেই হবে। যখন এরকম মুহূর্তগুলো জীবনে আসে না, তখন মনে হয় মাকে জড়িয়ে ধরে ভীষণ করে বলি, মা তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আসলে কি জানো তো, সব কিছু চাইলেও বলা হয়ে ওঠে না। এই যে একটা সাপোর্ট, এই যে একটা মেয়ের পাশে মা যেভাবে দাঁড়ায়, আমার মনে হয় এই সাপোর্টটা পৃথিবীর কোনো অর্থেই কিন্তু কেনা যায় না। এই যে সুখ, এই যে মা আর মেয়ের মধ্যে ভালোবাসা, এটা শুধু যাদের মেয়ে আছে এবং যাদের কাছে তাদের মা এখনও রয়েছে তারাই অনুভব করতে পারে। যখন বিয়ে হয়ে যায় হঠাৎ করে মা নামক ছাতাটার আওতা থেকে আমরা বেরিয়ে যাই, ঠিক সেই সময়ই কিন্তু অনুভব করা যায় যে জগৎ কতটা কঠিন। আসলে মায়ের কাছে থাকলে কিন্তু এই বিষয়গুলো একদম অনুভব করা যায় না। মাকে তো আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু কি জানো তো, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় না, তখন এই ভালোবাসাটা না আরও প্রচণ্ডভাবে একটা মেয়ের মনে দেখা দেয়। মা হয়তো সন্তান হারা হওয়ার যন্ত্রণা অনুভব করে, কিন্তু প্রত্যেকটা মেয়ে যখন একটা নতুন সংসারে যায় তখন মায়ের মতো একজনকে নিশ্চয়ই পায়, কিন্তু মাকে মনে হয় পায় না, জানো। আর এই ভালোবাসাটা আরও তীব্রভাবে অনুভব করা যায় যখন আমরা নিজেরা মা হই। তখন সেই সময়ে মায়ের যে ত্যাগ, মায়ের যে ভালোবাসা, আবদার, আদর, একটা ছোট সন্তানের সাথে সাথে নিজের সন্তানের টেক কেয়ার করা, ভালোবাসা, এগুলো এত বেশি করে মায়েরা বুঝিয়ে দেয় না, তখন মনে হয় যে সেই মাই হচ্ছে আমাদের জীবনের সেই মা যাকে ছাড়া আমরা একেবারেই অচল। আর বিশ্বাস করো, এই মায়ের মতো শব্দটা আমাদের জীবনে অনেকবার আসে, কিন্তু এই যে মা, মা শব্দটার বিকল্প কিন্তু কখনো খুঁজে পাওয়া যায় না। মা কিন্তু মাই হয়। মনের অজান্তেই যে কথাগুলো কখনো মায়ের সামনে বসে মাকে জড়িয়ে ধরে হয়তো বলতে পারবো না, সেগুলোই আজকের ব্লগে বলে দিয়ে গেলাম। আশা করছি তোমাদের সকলের মনেও এরকম মাকে নিয়ে কিছু না বলা কথা থেকেই গেছে। পারলে আজকে আমার কমেন্ট সেকশনটা খোলা রইল সেই কথাগুলো জানার জন্য। চলো, মা তো অলমোস্ট সব কাজই করে দিয়েছে, তাই ভাবলাম সময়টা বেকার কেন নষ্ট করব, এই সময় টুকটাক কিছু কাজ সারি। তাই আজ চলে এসেছিলাম সিধে ওপরে। কয়েকদিন ধরেই আমার এক বোন আমাকে বারবার বলছিল, দিদিভাই তুমি ভিডিওতে উপরের ঘরগুলো কেন দেখাচ্ছ না,
উপরের ঘরগুলো দেখাও। আজকে উপরের অবস্থাটা দেখে বুঝতেই পারলে যে উপরে যে কাজ হয়েছে প্লাস্টারের কাজ, তার ফলে উপরটা এখনও রং টং তো করা হয়নি। আর যেহেতু কেউই এখন ওপরে থাকে না, সেহেতু ওই মানে কি বলবো, একটু ঝোপঝাড় হয়ে আছে আর কি চারদিকে। জিনিসপত্র ভালোভাবে অ্যারেঞ্জ করা নেই, গোছানো নেই, কালারটা করা নেই বলে ক্যামেরাতেও না খুব ভালোভাবে জিনিসটা ফোকাসে আসে না আর কি। তাই চেষ্টা করছিলাম উপরের ঘরটাকে অ্যাভয়েড করে যাওয়ার। খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে রং টংগুলো করিয়ে নেওয়া হবে, তারপরে যেরকম আগে দেখাতাম সেরকমই দেখাবো। কিন্তু তোমরা যখন আবদার করেছো দিদিভাইকে না দেখিয়ে পারে বলো। রান্নাবান্নার জোগাড় জাতি সব কিছু তো একদম রেডি, তবে নিচে এসে আগে ব্রেকফাস্ট করলাম। তারপরে মায়ের সাথে কথা বলে বুঝলাম আজকে রান্নার মেনুতে কি কি হবে। মাছ শেষ হয়ে গেছে, মাছের মাথা দুটো পড়েছিল। তো বললাম যে তোমার জামাই উঠলে ওকে একটু বাজার পাঠাই মাছ আনতে। বললো না থাক, ও তো কালকে অনেকটা রাত অবধি জেগেছে, ওকে আর ডাকিস না। 2 পিস মাছের মাথা আছে, ওটা দিয়েই আলু দিয়ে একটা তরকারি করে ফেল। তার সাথে আজকে আমাদের বাড়ির উঠোনে কিছু কলমি শাক বসিয়েছিল, সেই কলমি শাকগুলো বেশ খাবার উপযুক্ত হয়েছিল। সেগুলোকেই তুলে কেটে বেছে একদম রেডি করে রেখেছে। ওটা ভাজা কর আর একটু ডাল বসিয়ে দে, পাতলা করে মুসুরির ডাল। ব্যাস, তাহলেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। ও আরও একটা বিষয়, তোমাদেরকে আরও কয়েকটা কথা জানানোর আছে। আসলে কি হয় বলো তো, আমি তো ব্লগটা সকালে শুরু করি আর দুপুরের আগেই শেষ করে দিই, তাই বিকালে কি হচ্ছে সেই আপডেটগুলো তোমাদেরকে আর দেওয়া হয় না। তবে যে জিনিসগুলো না জানালেই নয় সেগুলো অবশ্যই চেষ্টা করি জানিয়ে দিতে। সেরকমই একটা বিষয় হচ্ছে, আমার ব্লগ চ্যানেলটা অনেক পুরনো, সেখানে অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার ছিল। তো তারা যদি কেউ এই চ্যানেলের ভিডিও দেখছে বা পরবর্তীকালে দেখবে, তারা হয়তো বুঝতে পারবে কি বিষয়ে বলছি। আমি কিন্তু প্রেগনেন্সির আগে অনেক বাচ্চাদের পড়াতাম প্রাইভেট টিউটর হিসাবে। আমি কিন্তু বেশ অনেক বাচ্চাদেরই মানে পড়াই, তো সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম ডিউ টু মাই প্রেগনেন্সি। আমার প্রেগনেন্সিটা না মোটেও খুব একটা সহজ ছিল না, অনেক ধরনের কমপ্লিকেশান ছিল। তার আগে আমার একটা মিসক্যারেজ ছিল বড় ধরনের। তো সব মিলিয়ে মিশিয়ে আমি আর তখন পেরে উঠিনি। তবে এখন যখন সব আয়ত্তের মধ্যে রয়েছে আর বাচ্চাটা বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে, তাই ভাবলাম আবার নতুন করে শুরু করা যাক। ব্লগিং তো করছি, তার সাথে যতদিন না সব কিছু স্থির হচ্ছে বা স্থির হয়ে যাওয়ার পরেও টুকটাক তো নিজের হাত খরচ লাগেই। আর সব সময় সব কিছুটা না ওইভাবে হাজব্যান্ডের থেকে, মা বাবার থেকে হাত পেতে নিতে আমি স্বচ্ছন্দ বোধ করি না। তাই আমি ভাবলাম আবার শুরু করা যাক। আমার এই ডিসিশানটা সম্পর্কে তোমাদের ভালো মন্দ মতামত যা লাগে আমাকে জানিও। আসলে কি বলো তো, আমার মনে হচ্ছিল যে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, প্লাস মানসিকভাবেও অনেক বেশি একঘেয়ে একটা জীবনের মধ্যে চলে আসছি। তো কি হয়, নিজে যখন রোজগার করে, সেটা হোক যতই কম অ্যামাউন্টের টাকা, কিন্তু তাও ওটা তো নিজের ইনকাম, একটা মানসিক বল পাওয়া যায়, মনের দিক থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়, তার সাথে মাইন্ডটাও না অনেক বেশি ডাইভার্ট হয়ে যায়। তাই চেষ্টা করলাম যে আস্তে আস্তে শুরু করি। এখন যে খুব বড় করে অনেককে বলে শুরু করছি তা নয়, 2-1জনকে নিয়েই শুরু করেছি। তবে দেখি কতটা কী করতে পারি, সেই অনুযায়ী আরও বাড়াবার ইচ্ছা আছে। কথা বলতে বলতে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আসলে সব কিছু জোগাড়জাতি করে যদি কেউ মুখের সামনে ধরে দেয়, রান্না করতে না একদমই বেশি সময় লাগে না। রান্না করে গ্যাসটা মুছে খাবারগুলো এক জায়গায় গুছিয়ে রাখলাম, যাতে ভাত বাড়ার সময় কোনো অসুবিধা না হয়। আর টুকটাক এরপর যা বাসন পড়েছিল সেগুলোকেই মেজে ধুয়ে এখন তুলে নিচ্ছি। ব্যাস, তাহলেই হয়ে গেল, আজকের মতো কাজকর্ম শেষ। কত অনায়াসে, কত স্বল্প পরিশ্রমে আজকের দিনটা কেটে গেল, তাই না বলো? সবটাই আসলে ওই যে মায়ের জন্য। চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে।